দেখো এখানে কত ফুল গাছ রয়েছে, কত প্রজাপতি মৌমাছি সব উড়ে বেড়াচ্ছে। আচ্ছা, তোমরা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করে দেখো। প্রজাপতিটা তো প্রথমে একটা জবা ফুলে বসলো, আর দেখো ওর পায়ে ডানায় কত পরাগরেণু লেগে গেল। কিন্তু এই প্রজাপতিটা তো আবার গোলাপ ফুলের ওপর বসছে। আরে আরে, এ কি? প্রজাপতিটা তো উড়ে গিয়ে আবার একটা নতুন জবা ফুলের উপর গিয়ে বসলো। এখন তো তাহলে এই জবা ফুলের গর্ভমুণ্ডের উপর আগের জবা ফুল আর গোলাপ ফুল দুটোরই পরাগরেণু লেগে গেল। এখন তাহলে শেষ জবা ফুলে কোন পরাগরেণুটি অঙ্কুরিত হবে বলো তো? আর এই জবা ফুলটি কিভাবে নিজের পরাগরেণুকে চিনতে পারবে? আজ আমরা আলোচনা করব সেই নিয়েই। পরাগ মিলনের সময় বিভিন্ন উদ্ভিদের পরাগরেণু গর্ভমুণ্ডে পড়ে, কিন্তু এই পরাগরেণুগুলোর মধ্যে শুধুমাত্র সক্ষম পরাগরেণুটি অঙ্কুরিত হয়ে গর্ভাশয়ের ডিম্বক পর্যন্ত যাওয়ার সুযোগ পায়। এই যাত্রাপথে পরাগরেণুর সাথে গর্ভকেশরের যে পারস্পরিক আন্তঃক্রিয়া হয় তাকেই বলে পরাগগর্ভকেশর প্রতিক্রিয়া বা পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। এই সময় দুটি ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটে: পরাগরেণুর অঙ্কুরোদ্গম এবং পরাগনালীর বৃদ্ধি ও ডিম্বকে প্রবেশ। গর্ভপত্র দ্বারা নির্বাচিত পরাগরেণুতে থাকা প্রোটিন গর্ভমুণ্ড নিঃসৃত রসে উপস্থিত প্রোটিন ও লিপিডের সাথে ইন্টারঅ্যাক্ট করে, আর এই রস শোষণ করে পরাগরেণু স্ফীত হয় এবং অঙ্কুরিত হয়। এবার দেখা যাক কিভাবে অঙ্কুরিত পরাগরেণু পরাগনালী গঠনের মাধ্যমে গর্ভদণ্ড দিয়ে অগ্রসর হয়। অঙ্কুরিত পরাগরেণু থেকে নির্গত কিউটিনেজ উৎসেচক গর্ভমুণ্ডের কিউটিন স্তরকে নষ্ট করে দেয় এবং পরাগরেণু থেকে পরাগনালীর বৃদ্ধিতে সাহায্য করে। গর্ভদণ্ড যদি ফাঁপা হয় তাহলে পরাগনালী এমনিই ডিম্বাশয়ের দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু গর্ভদণ্ড যদি নিরেট হয় অর্থাৎ কোষ বিশিষ্ট হয় তাহলে পরাগনালী থেকে পেকটিনেজ ও অন্যান্য হাইড্রোলাইটিক এনজাইম গর্ভদণ্ডে থাকা কোষগুলিকে দ্রবীভূত করে ডিম্বাশয়ের দিকে এগিয়ে যায়। এই সময় গর্ভদণ্ড থেকে ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল, সুগার কমপ্লেক্স নির্গত হয়ে পরাগনালীর বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এইভাবেই পরাগনালী পৌঁছে যায় ডিম্বকের মাইক্রোপাইল প্রান্তে। কিন্তু এরপর সে ভ্রূণস্থলী পর্যন্ত যাবে কি করে সেটাই গাইড করে মাইক্রোপাইল প্রান্তে সহকারী কোষের নিচে অবস্থিত কিছু আঙুলের মতো প্রবর্ধক। এটিকেই বলে ফিলিফর্ম অ্যাপারেটাস। এর মাধ্যমেই পরাগনালী সহকারী কোষ বিনষ্ট করে ভ্রূণস্থলীতে প্রবেশ করে। কিন্তু এর পরেও আরও কিছু কারণে অসফল পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন ঘটতে দেখা যায়। তাহলে চলো সেগুলো আমরা দেখে নিই। পরাগনালী গর্ভদণ্ডের তুলনায় আকারে অতিরিক্ত ছোট বা বড় হওয়া, গর্ভমুণ্ড নিঃসৃত রসে জলীয় অংশের পরিমাণ কম থাকা, পরাগরেণুর মধ্যে রসস্ফীতি চাপ কম থাকা, পরাগনালীর মুখে ক্যালোজ নামক পলিস্যাকারাইডের সঞ্চিত হওয়া, কিংবা পরাগনালী নিরেট গর্ভদণ্ডের কোষপ্রাচীর দ্রবীভূত করতে না পারায় এটির বৃদ্ধি হয় না। এতক্ষণ আমরা জানলাম পরাগ এবং গর্ভকেশরের মধ্যে যে ইন্টারঅ্যাকশনগুলো হয় সেই বিষয়। এবার আমরা জানব পরাগরেণুর নির্বাচন কিভাবে হয়। কোনো ফুলের গর্ভমুণ্ডের উপরে পড়া
সব পরাগরেণুই কিন্তু অঙ্কুরিত হয় না। এই ব্যাপারটাই হলো যৌন অসাযুজ্যতা বা সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি। এটি দু রকমের হয়, আন্তঃপ্রজাতি অসাযুজ্যতা বা ইন্টারস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি এবং অন্তঃপ্রজাতি অসাযুজ্যতা বা ইন্ট্রাস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি। তোমরা মনে করে দেখো যে প্রজাপতিটা দু ধরনের পরাগরেণুই জবা ফুলের গর্ভমুণ্ডে নিয়ে এসেছিল। এক্ষেত্রে গোলাপ অন্য প্রজাতির হওয়ায় তার রেণুগুলি কোনোভাবেই অঙ্কুরিত হবে না। এটাই হলো আন্তঃপ্রজাতি অসাযুজ্যতা বা ইন্টারস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি। আবার এই জবা ফুলের গর্ভমুণ্ডে যে বাকি পরাগরেণুগুলো আছে সেগুলি কিন্তু তার নিজের প্রজাতিরই, কিন্তু তা সত্ত্বেও এক্ষেত্রে সবকটি পরাগরেণু অঙ্কুরিত হয় না। এটাই হলো অন্তঃপ্রজাতি অসাযুজ্যতা বা ইন্ট্রাস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি বা সেলফ ইনকম্প্যাটিবিলিটি। তাহলে আজ আমরা পরাগগর্ভকেশর প্রতিক্রিয়া এবং সেলফ ইনকম্প্যাটিবিলিটির বিষয় ডিটেলসে জেনে নিলাম।